ঠিক এই মুহূর্তে বেলুচিস্তান আলোচনার শীর্ষে, কারণ বেলুচিস্তান লিবারেল আর্মি BLA শোনা যাচ্ছে তারা নাকি বেলুচিস্তানকে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দিয়েছে। যদিও এটা নিয়ে অনেক রকমের পক্ষ বিপক্ষের মতামত আছে, তবে হ্যাঁ, বেলুচিস্তানের এখনকার পরিস্থিতি ভালো না, যে কোনো মুহূর্তেই যে কোনো কিছু হতে পারে। এই যখন প্রেক্ষাপট, তখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান। মোহাম্মদ আশরাফুজ্জামানকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং বলে নেওয়া প্রয়োজন। আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর SM আমানুল্লাহ এবং আছেন সিনিয়র সাংবাদিক জহুরুল আলম। কথা প্রসঙ্গে তারা হয়তো আপনার কাছে কিছু জানতে চাইতে পারেন। আমি শুধু আপনার কাছে জানতে চাই, এই গণ্ডগোলটা কেন? যতটা বুঝতে পারছি 1948 সালের একটা গণ্ডগোলটা হয়েছিল, তখন আসলে তৎকালীন বেলুচিস্তানকে আসলে পাকিস্তান নিজেদের করায়ত্ত করেছিল, যেটা আসলে বেলুচ জাতীয়তাবাদী পছন্দ করেনি। তারা তখন থেকে ক্ষোভে ফুঁসছিল, আর এখন এসে তারা আলাদা হওয়ার একটা চেষ্টা করছে, যার পেছনে ভারত আছে বলে পাকিস্তান দাবি করছে। একটু ব্যাখ্যা দেবেন, এখন কেন আসলে এই পরিস্থিতি? আসসালামু আলাইকুম। ঠিক এখন না, এটা কিছুদিন ধরে আছে। জুলাই মাসে একটু বেশি আপনার হতাহত হয়েছে। জি সুতরাং সুতরাং এটা নতুন না। এটা এই বেলুচ লিবারেশন আর্মি BLA যেটা, জি এটা অনেকদিন আগে থেকে তৎপর। তবে এই কয়টা সম্পূরক তথ্য অতি জরুরি বলে আমি মনে করছি, সেটা দিয়ে আমি বাকি কথার উত্তর দিচ্ছি। জি এটা জি হচ্ছে পাকিস্তানের সবচেয়ে মানে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় প্রভিন্স, কিন্তু জনসংখ্যা 1.5 কোটির মতো। কিন্তু পাকিস্তানের টোটাল জনসংখ্যা হচ্ছে আপনার 25 কোটির উপরে জি রাফলি। তো এখানে বেলুচিস্তানে প্রচুর আপনার প্রাকৃতিক সম্পদ আছে, কপার, গোল্ড, গ্যাস। তাই এখানে বেলুচিস্তানের সাথে আপনার সীমান্ত আছে ইরান এবং আরেকটা হচ্ছে আফগানিস্তান। তো সমস্যাটা যেটা হচ্ছে যে এখানে ভূ রাজনৈতিক খেলার যে এলিমেন্টটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। যেমন ভারতের কথা এসেছে এবং সঙ্গত কারণে ভারতের স্পাইও ধরা পড়েছে, কিন্তু যেগুলো অনুচ্চারিত রয়ে গেছে, যেমন আরব দেশগুলোর কতগুলো তারা চায় না যে গোয়াদার পোর্টটা জি খুব ভালোভাবে ফাংশন করুক। তাহলে গোয়াদার পোর্টটা ভালো হয়ে গেলে তাহলে দুবাইয়ের পোর্টটা তার গুরুত্ব একটু কমে যাবে। কমে যাবে, আবার এক্স্যাক্টলি। এদিকে জি আবার ইরানের বন্দর আব্বাস প্রধান বন্দর, সেটার গুরুত্ব একটু কমে যাবে। আবার আরেকটা জিনিস আছে এখানে, একটু কাইন্ডলি ধৈর্য ধরে শুনতে হবে। জি সেটা জি হচ্ছে জি যে নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, জি যেটাতে প্রথমে ছিল ইন্ডিয়া, তারপরে হচ্ছে রাশিয়া এবং চায়না পরিকল্পনা, পরে জি ইন্ডিয়াকে বাদ দিয়ে ইরান, চায়না এবং রাশিয়া। তো এখানে বন্দর আব্বাসের জিনিসপত্র খালাস হবে এবং সেখান থেকে আহ, আহ, ইরানের উপর দিয়ে যাবে কাস্পিয়ান সি, কাস্পিয়ান সি থেকে তারপরে ইউরোপের দেশগুলোতে চলে যাবে। তো এরকম একটা পরিকল্পনা। এখন আপনি চিন্তা করে দেখেন যে এখানে চায়না তাদের চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের মাধ্যমে গোয়াদার পোর্টকে তারা শক্তিশালী করতে চায় তাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের কারণে। সুতরাং ইরান মানে সরাসরি না চাইলেও মানে পরোক্ষভাবে চায় না যে গোয়াদারটা খুব ভালো হোক। And এই বেলুচিস্তানের সাথে ইরানের সীমান্ত আছে, জি আর একটা মরুভূমি এলাকা, সব মিলে এটা ভূ রাজনৈতিক একটা খেলা আছে। আবার দেখেন, কিছুদিন আগে আপনারা শুনেছিলেন যে বেলুচিস্তানের সোনা গোল্ড মাইন যেটা আছে, সেটা জি এক্সট্রাক্ট করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প খুব আগ্রহ দেখিয়েছিলেন। জি এখন এই গোল্ড যদি মানে এক্সট্রাক্ট করা যায়, তাহলে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভালো হবে, আমেরিকা আরো বেশি ইনভলভ হবে। সুতরাং আমেরিকার যারা ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তারা চায় না যে আমেরিকা এই গোল্ড মাইনটা। আমাকে খালি এই জায়গাটা একটু বুঝিয়ে দেন, তাহলে আলাপ করতে সুবিধা হবে। প্রথমত হচ্ছে চীন পাকিস্তান যে অর্থনৈতিক করিডোরটা আছে, গদর জি বন্দর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেখানে চীনের একটা ইন্টারেস্ট আছে। সেই জায়গা থেকে চীন আসলে বেলুচিস্তানকে কোনোভাবে সাপোর্ট করবে না। ওদিকে বেলুচিস্তানের কিছু এজেন্ট, তারা আবার রয়ের সাথে প্রক্সি হিসেবে কাজ করে, তেমন কথাও প্রচলিত আছে। যুক্তরাষ্ট্র আবার BLA-কে একটা বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তাহলে চীন এবং যুক্তরাষ্ট্র দুটোর পক্ষই আসলে এক হয় কি করে? এটাই হচ্ছে ভূ রাজনৈতিক খেলার সবচেয়ে মানে বিস্ময়কর দিক। আপাতত মনে হচ্ছে ওখানে কিছুই না, কিন্তু সেখানে আছে। তো চীনের এই জায়গায় ছোট্ট একটা মানে জিনিস তথ্য দিই আমি। তো বেলুচিস্তানের অস্থিতিশীল অবস্থার কারণে এখন অরিজিনাল যে
চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর ছিল, এখন সেটা চেঞ্জ করে ওই যে সমুদ্রের কাছ দিয়ে নিয়ে গিয়ে সিন্ধ, তারপরে পাঞ্জাব এবং বাকিগুলো, মানে অর্থাৎ বেলুচিস্তানের যে ভিতর দিয়ে এই রাস্তাটা যাতে কম যায়। আবার এদিকে চীনের আরেকটা লক্ষ্য হচ্ছে যে আপনার আফগানিস্তানকে এটার সাথে যুক্ত করা। তো সেক্ষেত্রেও এই বেলুচিস্তানের একটা বড় ভূমিকা থাকতে পারে। এখন যদি সব দিক দিয়ে এইভাবে পাকিস্তানের স্বার্থে যায়, আরেকটা বড় স্বার্থের কথা যে জিনিসটা খুব বেশি উচ্চারিত হয় না, আফগানিস্তানের সমুদ্র বন্দর নাই, তারা ল্যান্ডলক কান্ট্রি। পাকিস্তানের করাচি পোর্টে সব মালামাল আসে, সেই মালামালগুলো আপনার পাকিস্তান থেকে যখনই আফগানিস্তানে পৌঁছে যায় তখন ওইগুলো আর আপনার ওই যে আফগান সরকার যথাযথ ট্যাক্স পায় না, কারণ ওয়ার লট গুলো ওখানে খুলে ওরা বিক্রি করে দেয় এবং সেইগুলো আবার পাকিস্তানে চলে আসে। অর্থাৎ পাকিস্তান তাদের এই যে একটা রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছে। তো এই সব মিলে এটা পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে এই গত বছর যে পাকিস্তান এবং ভারতের যে একটা স্বল্পকালীন যুদ্ধ হলো, সেই যুদ্ধে পাকিস্তান একটা আপার হ্যান্ড পেয়েছে। এখন সেই অবস্থা থেকে তাদেরকে ব্যতিব্যস্ত করার জন্যে, ডিসক্রেডিট করার জন্যে এখন এই আফগানিস্তানের মাধ্যমে এবং বেলুচ ফ্যাক্টরটাকে কাজে লাগায় আরো বেশি জটিল করার চেষ্টা করেছে, যাতে করে পাকিস্তান যেন শান্তিতে থাকতে না পারে। একদম, মানে প্রত্যেকটা দেশের ইন্টারেস্ট গুলো একটু বুঝে নিলাম আপনার কাছে। আপনারা কিছু জানতে চাইবেন কিনা? যদি জানতে চান জানতে পারেন, তো আমি আপনাদের কাছে কিছু জানবো। জি, ঠিক আছে। আমি তাহলে আপনার কাছে একটু একটু বুঝে নিতে চাই। ধরুন এই সাউথ ব্লক নিয়ে আমরা একটু শান্তিতে ছিলাম, যেখানে ভারত পাকিস্তানের মধ্যে একটু উত্তেজনা থাকে, বাদ বাকি তেমন কিছু হয় না, যেটা মধ্যপ্রাচ্যগুলো আমরা দেখি। এখন আমরা দেখতে পেলাম মধ্যপ্রাচ্যে একটা চরম অস্থিরতার মধ্যে পাকিস্তান একটা ভালো রোল প্লে করেছে, যদিও শেষ মুহূর্তটা কাজে আসেনি, তারপরও ভূমিকাটা রেখেছে, প্রশংসিত হয়েছে। ওদিকে ভারতের সঙ্গে ইসরায়েলের বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেখানে ইসরায়েল কারখানা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক চূড়ান্ত মাত্রার বৈরী পরিস্থিতিতে চলে গেল, বেলুচিস্তান আবার নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার চেষ্টা করছে। আমাদের সাউথ ব্লকে আসলে কি হচ্ছে? না, আসলে আপনার ভূ রাজনৈতিক প্রিজম থেকে বা লেন্স থেকে তো দেখার অনেক সুযোগ আছে এবং এটাও বাস্তবতা। একই সঙ্গে আবার এটা অস্বীকার করা যাবে না যে রাইট টু সেলফ ডিটারমিনেশনের মানে একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড থাকে। আপনার যে বেলুচিস্তানের কথা বলা হচ্ছে, এখানকার মানুষ বহু কাল ধরেই তারা নিজেদেরকে বঞ্চিত বোধ করছে। আমরা যেরকম, আমাদের সঙ্গে যেন ইকোনমিক ডেপ্রিভেশন ছিল, আমাদের সঙ্গে যেমন রাজনৈতিক যে মানে আপনার সলিউশনের যে উদ্যোগ সেটা ব্যর্থ হয়েছে, নিশ্চয়ই এগুলোর একেবারে অত্যন্ত ডিপ ডাউন লেজিটিমেট কিছু গ্রাউন্ড ছিল। একই রকম কিন্তু আপনার এই বেলুচিস্তানের বিষয়গুলো, ওখানে ইকোনমিক যে বঞ্চনা এবং যে ডিসপ্যারিটি, এটা কিন্তু ইমেন্সলি এফেক্টেড ওই অঞ্চলের মানুষ। তারা অত্যন্ত কিন্তু পশ্চাৎপদ এবং সেখানকার আপনার ইকোনমির সঙ্গে যে পলিটিক্যাল তো ইস্যুজ আছে, একই সঙ্গে আপনার যে মিলিটারি যে প্রেজেন্স এবং ইন্টারভেনশন, সেটা কিন্তু সেই অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু একটা দীর্ঘকাল ধরে একটা ক্ষোভের কারণ। এখন এগুলোকে ক্যাপিটালাইজ করেছে এই যে ইন্টারন্যাশনাল যে প্লেয়ার্সগুলো আছে, স্বাভাবিকভাবেই এখন জিও স্ট্র্যাটেজিক এবং জিও পলিটিক্যাল নানা ধরনের যে স্বার্থ জড়িত সেগুলো থাকবে। কিন্তু আমি মনে করি যে বিএলের এই সংগ্রামটা নিয়ে যে আপনি যে কথাটা বললেন, যে প্রথম কথা হলো যে গন্ডগোল শব্দটা ব্যবহার করেছেন, এটা আমার মনে হয় আপনার না ব্যবহার করে ভালো, এটা খুবই রেসপেক্টফুল হয় না। কিন্তু একই সঙ্গে আবার একটা সোভরেন স্টেট, আপনি কিন্তু কোনো ক্রেডিবল এবং কোনো আপনার সোর্স আপনাকে কিন্তু এই আলোচনা করার জন্য সাপোর্ট করছে না। বিভিন্ন সূত্রতে আপনি হয়তো ওখানকে যে বেলুচ নেতার একটা টুইট কিংবা বিভিন্ন ধরনের প্রচারণা, তাদের পক্ষ থেকে বিভিন্ন দাবি, আমি আজকে দেখলাম যে কোনো ইন্ডিপেন্ডেন্ট নিউজ আউটলেট এখন পর্যন্ত এটা সম্পর্কে কোনো কিছু সাপোর্ট করে নাই। সুতরাং এই স্ট্রাগলটা চলছে অনেকদিন ধরে, মানে আপনার অ্যাটাক কাউন্টার অ্যাটাক চলছে, বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটছে। হ্যাঁ, আবার কোনো এলাকা কিছু দিন ধরে বিএলএ দখল করে রেখেছে, আবার সেগুলো আবার রিক্লেমিং হচ্ছে।
বাই দি পাকিস্তানি মানে ফেডারেল ফোর্স, হ্যাঁ, সামরিক বাহিনী তা সেগুলো আবার পুনর্দখল করে নিচ্ছে, এগুলো কিন্তু পাল্টাপাল্টি চলছে কিন্তু। তো তার মানে এই না যে এখানে কোনো আনরেস্ট নাই, কিন্তু যে স্বাধীনতার যে দাবিটা ওইটা আমার মনে হয় একটু প্রিমেচিওর, যে স্বাধীন হয়ে গেছে, রিপাবলিক অফ বেলুচিস্তান ঘোষণা হয়ে গেছে। না, এটা এটাই এখানে আমি বলে আলোচনাটা রাখি, এখন এখানে একটু premature 6টা আর কি। গণমাধ্যম এই খবরটাকে শিরোনাম করে তারা বলেছে যে এর পেছনে শক্ত কোনো প্রমাণ নেই, তবে 2 বা 3টা বড় ধরনের কনফিউশন আছে। তার ভিতরে একটা হচ্ছে 1948 সালের পর সর্বোচ্চ সংখ্যক জায়গাটা তারা দখল করেছে, যে কারণে তারা এই ক্লেমটা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। এবং এই সুযোগটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ফেক আইডিয়া আছে, তারা সেগুলো দিয়ে প্রচার করাও শুরু করেছে। অধ্যাপক এস এম আমরুল্লাহ এরকম বিষয় নিয়ে তো অনেক আগেও কথা বলেছেন আমাদের সঙ্গে। আমি হ্যাঁ, একটা কথাই শুধু আমি বলি, আমি বেলুচিস্তানে গিয়েছিলাম একবার জাতিসংঘের একটা কাজ করার জন্য পাকিস্তানে নামার পরে আমার কাছে মনে হলো, ওমা, যেখানে যাচ্ছি সেখানে ইউএসএআইডি, যেখানে যাচ্ছি রাস্তাঘাটে সব জায়গাতে, বেশ কয়েকটা প্রভিন্সে গিয়েছিলাম ইউএসএআইডি আমেরিকার প্রেজেন্স। তারপরে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখি যে চায়নার প্রজেক্ট, এবং এই দুটা দেশ সাইমেলটেনিয়াসলি এই জনগণের কাছে এবং পলিসি মেকারদের কাছে বেশ সমান গুরুত্ব নিয়ে এবং বেশ ভালোভাবেই তাদের এই অবস্থান। তবে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে ওদের ভিতরে টেনশন আছে, এই যে জাতিগত টেনশনটা খুব সিরিয়াস টেনশন, সেই টেনশনটা তাদের ভিতরে আছে। কিন্তু ফেডারেল ফোর্স, ফেডারেল গভর্নমেন্ট এত পাওয়ারফুল, মানে বিশেষত পাকিস্তানের, সেই পাওয়ারফুল ফেডারেল ফোর্সকে মানে অ্যাভয়েড করে আলাপ আলোচনা ছাড়া বা কোনো ধরনের কোনো নেগোসিয়েশন ছাড়া অন্য কোনো পথে, এবং কোনো স্বীকৃতিও নাই এখন, কোনো স্বীকৃতিও নাই, এবং অন্য কোনো পথে পাকিস্তানের কিছু করা বেশ ভেরি, মানে আমার কাছে মনে হয় এটা যেমন এই যে মানে অলমোস্ট ইম্পসিবল। আমি জানি না, আমি জনাব আশরাফুজ্জামান যেটা বললেন যে পাকিস্তানকে একটু অশান্ত উনি বলতে করে রাখার পারবেন, একটা উনি- টেন্ডেন্সি, উনি আমি এই বলতে জায়গাটা একটু পরিষ্কার হই। জনাব আশরাফুজ্জামান একটু বলবেন, যেটা নিয়ে আমরা একটু কনফিউশনে আছি, এটা অনেক প্রিম্যাচিউর স্টেটমেন্ট হবে কিনা, যে বেলুচিস্তান আসলে স্বাধীনতার ঘোষণা করার সময় অপেক্ষা মাত্র, মানে খুব কাছাকাছি পৌঁছে গেছে। আর সাথে একটু যুক্ত করবেন, বেলুচিস্তান এম্পাওয়ারমেন্ট পেলে, আলাদা দেশ হলে, মানে এই রিজিয়নে বাংলাদেশের উপরে কোনো প্রভাব পড়বে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় নট অনলি প্রি ম্যাচিউর, তার থেকে প্রি ম্যাচিউর টাইপের অবস্থা হয়ে গেছে। এটা আমি 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 যেভাবে দেখি আর কি। তো দেখেন, আপনি যদি ওই জহুরুল হক সাহেব আমাদের 71-এর প্রসঙ্গ নিয়ে আসছেন, আমি প্রথমত হচ্ছে জিও পলিটিক্যাল কোনো ইভেন্ট করলে আমি ওই 71-এর লেন্সটাকে একটু পিছনে রাখি, সাইডে রাখি, নাহলে ডিসপ্যাশনেট করার ক্ষেত্রে একটু অসুবিধা হয়। একটা হচ্ছে আমাদের মানে বেলুচিস্তানের কিন্তু ওই যে জিওগ্রাফির কারণে ওই এলাকার মানুষ কিন্তু ওইভাবে শিক্ষিত না, যেটা পাঞ্জাবের লোক শিক্ষিত বা সিন্ধের লোক শিক্ষিত, বাট ইভেন খাইবার পাখতুনখোয়া। আপনি দেখেন, আপনি ফেডারেল চাকরি পেতে গেলে আপনাকে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে আসতে হয়, যদিও। তো সেই ক্ষেত্রে মনে করেন যারা এই আর লোক সংখ্যা দেখেন না, 1.5 কোটির মতো লোক, তো সেখান থেকে উঠে আসতে হলে তাদের কতজন মানুষ সেই ধরনের এডুকেশনের সাথে, মানে ভালো শিক্ষার সাথে শিক্ষা পেতে চায়। তো এইগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে। সেই জন্য আমি মনে করি যে এটা খুবই প্রিম্যাচিওর। তো আপনারা নিয়ে আসছেন, এটা আমাদের দর্শকরা জানলো, কারণ অনেকের ব্যাপারে এটা আগ্রহ আছে। আপনি এটা একটা স্পষ্ট করা হলো, এবং ভাইস চ্যান্সেলর সাহেব উনি ওখানে কনসালটেন্ট হিসেবে গিয়েছিলেন ইউএসআইডির প্রজেক্টে, আমার শুনে খুব ভালো লাগলো। উনি সরজমিনে দেখেছেন, তবে সরজমিনে দেখার একটা সীমাবদ্ধতা থাকে কি জানেন, যে মনে করেন উনি যে সেক্টরটা দেখছেন সেটা ওভারঅল পার্সপেক্টিভটা, তো ওনার মতন জ্ঞানী মানুষ ওই সীমাবদ্ধতা ওভারকাম করতে পারে। উনি শিক্ষাবিদ হিসেবে দেখেছেন, আপনি নিরাপত্তা বিশ্লেষক হিসেবে দেখবেন, দেখার লেন্স তো আলাদা। না, আমি বলছি ওনাকে আমি, মানে ওনার ভালো লেগেছে ওনার সাথে কথা বলে, কারণ উনি যদিও একটা পার্টিকুলার এরিয়াতে ফোকাস করে গেছেন, বাট ওনার যে প্রজ্ঞা সেটা দিয়ে আমি আসলে এইটা নিয়ে আলাপ করার প্রয়োজন ছিল, কারণ অনেক বিভ্রান্তি ছড়াচ্ছিল এবং চমৎকারভাবে আসলে পরিষ্কার হলো বিষয়টা নিয়ে।